আজ পর্যন্ত আমাদের কারো সাহস হয়নি ওর ঘরে ঢোকার। তাহলে সেই নিষ্পাপ সরল সিধে ভাবির তো ওকে দেখে ভয় লাগবেই। আহান মন খারাপ করে বলল, সত্যি বলতে ভাবিকে দেখে আমার খুব মায়া লাগছে। উনি কত মিষ্টি মানুষ। আমি চাই না আরমান ভাই ওনাকে কোনো কষ্ট দিক। ধ্রুব তাকে বোঝাতে বোঝাতে বলল, তুই এসব নিজের মনেই রাখ। এখন পর্যন্ত শুধু দাদাজির জন্যেই আরমান ভাই কাউকে কিছু বলেননি, না হলে এতক্ষণে গুলি পর্যন্ত চালিয়ে দিতেন। চারজনই একসঙ্গে দাঁড়িয়ে নিজেদের মধ্যে এসব কথা বলছিল। এখান থেকে চলে যাওয়া ছাড়া তার আর কোনো পথ খোলা ছিল না। অসহায় দৃষ্টিতে সে সবার দিকে তাকিয়ে আরমানের পেছনে হাঁটতে লাগল। তার চোখ দেখে মনে হচ্ছিল যেন সে সবার কাছে মিনতি করছে, আমাকে বাঁচান, আমাকে এই দানবটার সঙ্গে একা পাঠাবেন না। সিঁড়িতে ওঠার আগে হঠাৎ মাঝ পথে থেমে গেল আরমান। ঠিক তার পেছনেই থাকা আস্থা আচমকা আরমানের পিঠে ধাক্কা খেল। তার মনে হলো যেন একটা বিশাল শক্ত দেওয়াল হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। ধাপাস করে মাটিতে পড়ে গেল সে। ব্যথায় আস্থার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। তার মনে হলো যেন মাথাটা ফেটে গেছে। সে নিজের মাথায় হাত বুলাতে লাগল। আস্থার চিৎকার শুনে আরমান রাগে পেছন ফিরে তাকাল। সামনে ধ্রুব আর আহান আস্থার দুই হাত ধরে তাকে উঠতে সাহায্য করছিল। এবার আরমান আরও বেশি রেগে আস্থার দিকে তাকিয়ে রইল। কিন্তু সেই মুহূর্তে আস্থার নজর আরমানের দিকে নয়, ধ্রুবের দিকেই ছিল। মনে মনে আস্থা ধ্রুবকে ভীষণ সম্মান করত। একরকম বলতে গেলে সে ধ্রুবের বড় ভক্তই ছিল, কারণ ধ্রুব ছিল মেডিকেল জগতের এমন এক পরিচিত মুখ যার সঙ্গে একবার দেখা করার স্বপ্ন অনেকেই দেখত। আস্থাও তাদেরই একজন। ধ্রুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, ভাবি, আপনি ঠিক আছেন তো? আস্থা হালকা হেসে বলল, জি জি ধ্রুবজি, আমি একদম ঠিক আছি। ঠিক তখনই আকাশ পেছন থেকে প্রশ্ন করল, ভাবি, কিন্তু আপনি পড়ে গেলেন কিভাবে? আস্থা নিষ্পাপ মুখে বলল, ও আকাশ ভাইয়া, আমি তো শুধু উপরে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ জানি না কোথা থেকে একটা শক্ত দেওয়াল এসে দাঁড়ালো। আমার মাথাটা খুব জোরে তাতে লেগে গেল। মনে হচ্ছে এই দেওয়ালটা নিশ্চয়ই খুব মজবুত সিমেন্ট দিয়ে বানানো, তাই এত শক্ত। দেখুন না, এখনো আমার মাথা ঘুরছে, কিন্তু বুঝতেই পারছি না মাঝ রাস্তায় এমন একটা দেওয়ালে এলো কোথা থেকে। এই বলে আস্থা যখন মাথা তুলে সামনে তাকালো, তখন দেখল তার সামনে আরমান দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে তার নিঃশ্বাস যেন আটকে গেল। অন্যদিকে আস্থার আসল মানে বুঝতে পেরে চারজনই হো হো করে হেসে উঠল, কারণ আস্থা কোনো দেওয়ালে ধাক্কা খায়নি। সে ধাক্কা খেয়েছিল আরমান সিংহানিয়ার শক্ত পিঠে। লজ্জায় আস্থা চুপ করে মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে রইল, আর চারজনও আরমানের চোখের দিকে তাকাতেই মাথা নিচু করে চুপ হয়ে গেল। এরই মধ্যে দাদাজিও সেখানে এসে পৌঁছালেন। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, আরে মা, তোমার বেশি লাগেনি তো? আস্থা তাড়াতাড়ি বলল, না না দাদাজি, আমি একদম ঠিক আছি। দাদাজি আরমানকে বকতে বকতে বললেন, তোর মন কোথায় থাকে? তোর জন্যেই বৌমার চোট লাগলো, আর তোরা এভাবে সামনে পেছনে হাঁটছিলি কেন? একে অপরের হাত ধরে চল, যাও, হাত ধরে একসঙ্গে যাও। দাদাজির কথা শুনে আরমান রাগে তার দিকে এমনভাবে তাকালো যেন চোখের ভাষায় বলতে চাইছে, আপনি আপনার অসুস্থতার অন্যায় সুবিধা একটু বেশিই নিচ্ছেন। কিন্তু দাদাজি একবারও আরমানের দিকে তাকালেন না, কারণ তিনিও জানতেন আরমানকে বকা দেওয়ার সাহস সবার থাকে না। এরপর দাদাজি চারজনের দিকে তাকিয়ে বললেন, তোরা এখনও এখানে কি করছিস? তোদের কি ঘুমোতে যেতে হবে না? আকাশ বলল, দাদাজি, কাল আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই আজ আমি আগে ভিলায় চলে যাব। তাছাড়া ভিলাটা তো খুব দূরেও নয়, আমি এখনই বেরোচ্ছি। তখন ধ্রুবও বলল, আমাকেও যেতে হবে, তবে হ্যাঁ, কাল সকালে আমরা সবাই নিশ্চয়ই নাস্তা করতে এখানে চলে আসব। আর সত্যি বলতে কি, আমরা সবাই ভাবির হাতের আলুর পরোটা খুব মিস করছি। বলুন তো ভাবি, কালও কি আলুর পরোটা খাওয়াবেন? আস্থা হাসি মুখে বলল, অবশ্যই, আমি সকালে তাড়াতাড়ি আলুর পরোটা বানিয়ে ফেলব। আপনারা সবাই কিন্তু সময় মতো চলে আসবেন। ঠিক সেই সময় আরমান দাদাজির দিকে একবার তাকিয়েই আচমকা আস্থার হাত শক্ত করে চেপে ধরল। আস্থা কিছুই বুঝে উঠতে পারল না, কারণ সে তখনও ধ্রুবের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে চেয়েছিল।
কিন্তু তার আগেই আরমান প্রায় টেনে হিঁচড়ে তাকে সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকেই সে ভেতর থেকে দরজাটা তালা দিয়ে দিল। ভয়ে কাঁপতে কাঁপতে আস্থা বলল, এটা আপনি কি করছেন? পুরো কাহিনী এখনই শোনার জন্য ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করো পকেট এফএম অ্যাপ।